দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশের মৃত্যু। যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ভাঙচুর। সিলেটের শিক্ষিকার গান নিয়ে আলোচনা বা সমালোচনার কিছুই নেই, শিক্ষা প্রতিমন্ত্রী। এবং তীব্র সার সংকটে মেহেরপুরের কৃষকরা, খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়ার আশঙ্কা। দর্শক দেখছেন এটিএন নিউজ। বিকাল ৪টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমু ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দক্ষিণ আফ্রিকার স্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুইন্সটাউন শহরের ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানটিতে ভোরে হঠাৎ আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা ৬ বাংলাদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফাহিম, শামীম হাসান ও মোহাম্মদ আপনের পরিচয় জানা গেছে। আরও 2 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ও ফায়ার সার্ভিস। পরিস্থিতি তদারকি ও নিহতদের পরিচয় শনাক্তে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং উদ্ধারকারীরা সার্বিক সহযোগিতা করছেন। মাদ্রাসা সংক্রান্ত বিরোধ ও শিশু শিক্ষার্থী সহ এক নারীর ওপর হামলার অভিযোগে যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোরের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। অবরুদ্ধ হয়ে পড়েন সংসদ সদস্যের পরিবারের সদস্যরা। স্থানীয়রা জানান, এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা বাড়ির পাশের আল মাদ্রাসাতুল শরিয়ার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোমবার কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধরও করেন অনন্যা। আজ সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করেন অনন্যা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী এমপির বাড়ির সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপে জানালার কাঁচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এমপি গোলাম রসুল দাবি করেন, তার মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ভিডিও নিয়ে আলোচনা বা সমালোচনার কিছুই নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি একথা বলেন। আলোচনা আপনারা করেছেন ভাই, আর কেউ করে নাই না। শুনেন ভাই, আলোচনা আপনারা করেছেন। একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি, আপনাদের সাথে কথা বলছি। আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না। এইটা নিয়ে কোনো কথা হবে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না মন্তব্য করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, যারা জনগণকে ছোট মনে করে অধ্যত্ব দেখায় তারা দল, সরকার ও দেশের শত্রু। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে স্বনির্ভর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী এক সভায় তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, তাই জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে। অপকর্ম করে কেউ যেন দলীয় পরিচয় রক্ষা না পায় সেদিকেও নজর রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। পরে তিনি পিংলাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এটাকে সেবার দায়িত্ব না মনে করে আমরা অনেকে কিন্তু এটাকে ক্ষমতার একটা দ্বন্দ্ব মনে করি, যে জনগণ বোধহয় আমাকে একটা ক্ষমতা দিয়েছে, ক্ষমতার সেই লাঠিটা আমি এখন জনগণের উপরে প্রয়োগ করব।
জনগণের উপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, তারেক রহমানের শত্রু, খালেদা জিয়ার শত্রু, জিয়াউর রহমানের শত্রু। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপরে আরও যা থাকছে। আবাসিক ও কলকারখানায় চরম গ্যাস সংকট, স্টেশনে দীর্ঘ লাইন। এবং মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান হত্যা মামলা, 2 আসামির মৃত্যুদণ্ড। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি মেহেরপুরেও সার সংকট তীব্র। চাহিদা মতো সার না পেয়ে চড়া দামে কিনতে হচ্ছে। এতে শস্য উৎপাদন কমে খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকরা। আর বিএডিসি এবং ডিলাররা সার সংকটের পেছনে দেখাচ্ছেন নানা অজুহাত। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গ্রামে গ্রামে ধান, পাট, কাঁচামরিচ, বাঁধাকপি ও শসার আবাদ করেছেন কৃষকরা। ভালো উৎপাদনের জন্য চাষের এ পর্যায়ে সার ব্যবহার জরুরি, কিন্তু বাজারে পর্যাপ্ত সার নেই। যতটুকু পাওয়া যাচ্ছে কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। 1350 টাকার সার কিনতে লাগছে 2000 টাকার বেশি। আমরা যে পরিমাণ জমিতে সার দেবো সেই পরিমাণ সার না দিতে পারলে তো আমাদের জমিতেও আমাদের ফলনটা আমরা পাবো না। 1800 থেকে 2500 পর্যন্ত কিনতে হয়েছি। এই নিয়ে আমরা আবাদ করবো কি করে? 5000 টাকা বস্তা হলেও তো আমাদের কিনতে হবে, না হলে তো আমরা বাঁচতে পারবো না। সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই। সারের ডিলাররা জানান, মে ও জুন মাসে বিএডিসি থেকে টিএসপি সারের বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ ছিল চাহিদার তুলনায় অনেক কম। এখানে এক ফসল হয় না বললেই চলে, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। টিওনো মহোদয় যখন মেহেরপুর প্রথম আসলেন, আমরা কয়েকজনা মেহেরপুর বিএডিসির কমিটির তরফ থেকে ওনার সাথে দেখা করেছি, সাক্ষাৎ করেছি এবং এই যে সারের বরাদ্দ আমরা কম পাচ্ছি এটা জানাইছি। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, সার সরবরাহের বিষয়টি বিএডিসির এখতিয়ার। এদিকে বিএডিসি সার না পাওয়ার জন্য দুষছে মন্ত্রণালয়কে। আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। এমওপির বরাদ্দ ছিল বিএডিসি থেকে, বাকি টিএসপি এবং ডিএপি ছিল না বরাদ্দ। জুন মাসে টিএসপির কোনো বরাদ্দ বিএডিসি থেকে ছিল না। এটা না থাকার কারণ মন্ত্রণালয় এটা বরাদ্দ দিয়ে থাকে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর উপজেলার সাগর মুন্সি। মামলার বিবরণী থেকে জানা যায়, করোনা মহামারীর সময় ফোর্ডনগর গ্রামের 9ম শ্রেণীর ছাত্র সোহান মিয়া পারিবারিক ব্যাটারি চালিত হ্যালো বাইক চালিয়ে সংসারের খরচ জোগাতে সাহায্য করত। 2021 সালের 19 জুলাই সকালে হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। পরে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হ্যালো বাইক ও মোবাইল ফোনটি খোয়া যায়। ঘটনার দিনই নিহত সোহানের মা সিঙ্গার থানায় হত্যা মামলা দায়ের করেন। 5 বছর পর মামলার রায় হলো। দর্শক, দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানায় লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। দিন রাতের অধিকাংশ সময় জ্বলছে না চুলা। বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস, ইলেকট্রনিক চুলা কিনতে হচ্ছে। লাইনের গ্যাস না জ্বালিয়েও মাস শেষে গুনতে হচ্ছে বিল। বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, সারা দেশের মতো ফেনীতে যে তীব্র গ্যাস সংকট চলছে বাসাবাড়ি এবং শিল্প কারখানায়, সে ব্যাপারে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে ফেনীতে যে গ্যাসের যে সংকটের যে বিষয়টি, এটি আসলে সারা দেশে যেমন গ্যাসের সংকট, ফেনীতেও সেরকমই কিন্তু গ্যাসের সংকট। তবে একটি কথা বলে রাখি, যেটি হচ্ছে যে ফেনীর বাখরাবাদের প্রায় 32,000 গ্রাহক রয়েছেন। সেই 32,000 গ্রাহকের মধ্যে প্রায় 50% গ্রাহকই কিন্তু আসলে এই মুহূর্তে
সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আসলে গ্যাস পাচ্ছে না এবং অনেক পরিবার আসলে তারা দাবি করছেন যে তারা বাসায় যে সরকারি যে গ্যাসের যে লাইন সেটি তারা মাস শেষ হলে বিল দিচ্ছেন, এর পাশাপাশি কিন্তু তারা এলপিজি এবং ইলেকট্রনিক চুলোও কিন্তু তাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এটি আসলে যে বর্তমানে যে সমস্যাটি আসলে সারা দেশে হচ্ছে বিষয়টি তেমন না, এটি আসলে প্রায় 12 মাসেরই চিত্র আসলে ফেনীর এরকমই, যেখানে আসলে ফেনীর যে সকল আবাসিকের যে সকল গ্যাসের গ্রাহক রয়েছেন তারা কিন্তু আসলে এরকমই আসলে তারা অভিযোগ করছেন। এবং এর পাশাপাশি ফেনীর যে সকল সিএনজি পাম্পগুলো রয়েছে, যেখানে সিএনজি চালিত অটোরিকশা সহ যে সকল গাড়িগুলো আসলে সিএনজি নিতে আসে, সে সকল পাম্পগুলোতেও কিন্তু আসলে গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে তারা আসলে পর্যাপ্ত পরিমাণের গ্যাসের যে প্রেসার থাকার কথা, সরবরাহ থাকার কথা, সেটি না পাওয়ার কারণে কিন্তু এখানে যারা গ্যাস নিতে আসছেন তাদেরকে আগের তুলনায় সময় বেশি লাগছে, সে কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদেরকে গ্যাস দিতে হচ্ছে, যে কারণে তাদের যে কর্মঘণ্টা সেটি নষ্ট হচ্ছে তারা অভিযোগ করছেন। এবং মালিকপক্ষ বলছেন যে আসলে গ্যাসের যে সরবরাহ সেটি কম থাকায় আসলে আগের চেয়ে অধিক সময় লাগছে বলে তারা দাবি করছেন। এবং আমরা কিন্তু এই আবাসিক এবং যে সকল বাণিজ্যিক গ্যাসের যে সরবরাহ কম থাকার কারণে আমরা আসলে বাখরাবাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু আসলে আমাদেরকে তথ্য দিতে পারেনি যে সমস্যাটি এটি আসলে কবে নাগাদ সমাধান হতে পারে, এরকম কোনো তথ্য কিন্তু তারা আসলে আমাদেরকে দিতে পারছেন না, যে কারণে এখানকার সাধারণ মানুষ যারা বাসাবাড়িতে গ্যাস ব্যবহার করেন এবং পাশাপাশি শিল্প কলকারখানা সহ যে সকল জায়গায় গ্যাসের যে ব্যবহার হচ্ছে, তারা আসলে সরকারি যে নির্ধারিত বিল, সেই বিল দিয়েও কিন্তু আসলে তাদের যে পরিমাণ তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস যে পাওয়ার কথা তারা আসলে সেটি পাচ্ছে না এবং তারা সে কারণে আসলে ক্ষোভ জাগছেন এবং তারা বলছেন যে তাদের আসলে অর্থের এক প্রকার ব্যয় হচ্ছে বলে তারা আমাদেরকে বলছেন। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে গ্যাসের যে সংকট, সেই সংকটের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি দিদারুল আলম জানাচ্ছিলেন ফেনীতে তীব্র গ্যাস সংকটের সর্বশেষ খবর। এবার যাচ্ছি নরসিংদীতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না কেউ। এতে যাত্রী সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। জেলার শিবপুরে এপিএইচ ফিলিং স্টেশন থেকে গ্যাস সংক্রান্ত খবর বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। আমি রয়েছি নরসিংদী শিবপুর উপজেলার একটি ফিলিং স্টেশনে। আর এই ফিলিং স্টেশন ঘুরে আমরা দেখতে পেয়েছি যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোর সারি এতটাই দীর্ঘ হয়েছে যে পাম্প থেকে সেগুলো একদম মহাসড়ক পর্যন্ত গিয়ে ঠেকেছে। এখানকার যারা সিএনজি চালিত চালক রয়েছেন তারা বলছেন যে প্রতিদিনের ট্রিপের জন্য যে পরিমাণ গ্যাস প্রয়োজন তারা সেটি পাচ্ছেন না পাওয়ার কারণে তারা ট্রিপের কাজ যথাযথভাবে করতে পারছেন না, ফলে তারা আর্থিক লোকসানে পড়ছেন এবং পরিবার পরিজন নিয়ে তাদেরকে আসলে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। আমার সাথে একজন সিএনজি চালিত চালক রয়েছেন, তার কাছে জানতে চাইবো তার ভোগান্তির কথা। আমরা প্রায় সময় নরসিংদীতে গ্যাস নিতে গেলে গ্যাসের চাপ কম থাকায় গ্যাস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না, সে কারণে আমরা এই হাইয়েস্ট ড্রাইভারগুলা বা প্রাইভেট গাড়ির চালক সবাই মিলে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না পাওয়ার কারণে আমরা ফ্যামিলি নিয়ে বিভ্রান্তিতে আছি। যেমনটি শুনছিলেন একজন চালকের কাছে তাদের ভোগান্তির কথা। তবে এই বিষয়ে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন যে সাময়িক সমস্যার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বলছেন যে 4 থেকে 5 দিনের ভিতরে এই সমস্যাটি হয়তোবা সমাধান হয়ে আসবে, তখন তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারবেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর। নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, সকালে ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহে আলম নামে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোতে থাকা 4 যাত্রী আহত হন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে ভাটিয়াপাড়ি হাইওয়ে থানার ওসি রকুনুজ্জামান জানান, ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক নারী দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। দর্শক, দেশের খবর শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে 6 বাংলাদেশের মৃত্যু।
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ভাঙচুর। সিলেটের শিক্ষিকার গান নিয়ে আলোচনা বা সমালোচনার কিছুই নেই, শিক্ষা প্রতিমন্ত্রী। তীব্র সার সংকটে মেহেরপুরের কৃষকরা, খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়ার আশঙ্কা। আবাসিক ও কলকারখানায় চরম গ্যাস সংকট, স্টেশনে দীর্ঘ লাইন। এবং মানিকগঞ্জে স্কুল ছাত্র সোহান হত্যা মামলা, 2 আসামির মৃত্যুদণ্ড। দর্শক, এই ছিল বিকেল 4টার দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।